আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান সময়ের যে সুরক্ষা অ্যাপস বা সরকারিভাবে কোভিড-19 এর জন্য যে ভ্যাকসিনটা প্রোভাইড করে, তার যে কিছু নিয়ম বা কিভাবে সেটা আমরা দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। এবং তার সাথে আমরা আলাপ করব সেই ক্ষেত্রে আমরা যারা উদ্যোক্তা এবং ব্যবসায়ী আছি, তাদের জন্য সরকার কি ব্যবস্থা রাখছে এবং সরকার আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের জন্য সরকার কি আদৌ কোনো পদ্ধতি বা কোনো ব্যবস্থা রাখছে কি না, তার জন্য আমি আলোকপাত করব বা দেখব বা এটার কোনো শুরু হয় কিনা বা আছে কিনা। তো আমরা প্রথমেই চলে যাই অ্যাপসটার মধ্যে, দেখি অ্যাপসে কি আছে। জি, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অ্যাপসে ঢুকে গেছি। অ্যাপসে আমরা অলরেডি ঢুকে গেলাম। অ্যাপসের মধ্যে আমরা যেখানে পেলাম সুরক্ষা, যেটা বাংলাদেশ সরকার থেকে নেয়, হোম, নিবন্ধন, নিবন্ধন পাসপোর্ট, মানে যাদের সম্ভবত বাইরে তাদের জন্য অথবা অন্য কোনো কারণ হতে পারে, আমরা সেটা পরে দেখে নিব। আর নিবন্ধন স্ট্যাটাস, এটা কোন পর্যায়ে আছে এটা জানার জন্য টিকা কার্ড, সনদ, টিকা সনদ এবং টিকা সনদ যাচাই, সহায়িক এবং আরও বিষয় আছে। কেউ যদি বাংলা না বোঝে তার জন্য ইংলিশের ব্যবস্থা রাখছে। তো আমরা হোমে গেলাম, হোমে দেখলাম নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ এবং সচরাচর জিজ্ঞাসা, যেগুলো সচরাচর প্রবলেম হয় সেক্ষেত্রে আরও কিছু টিপস এখানে আছে, যেমন হটলাইন আছে, জাতীয় কল সেন্টার, স্বাস্থ্য বয়ান বা বিভিন্ন জিনিস। কোভিড ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে সেটাকে টেলি হেলথে আপনি কথা বলতে পারেন। এইভাবে অনেক বিষয় সেখানে মোটামুটি আমরা দেখতেছি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা নিবন্ধনে যাই, নিবন্ধনের বিষয়টা কেমন। নিবন্ধনের যে ক্ষেত্রে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম, এটা করতে হলে আপনাকে প্রথমে যেটা লাগবে যাচাই বা পরিচয় যাচাই, মানে হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে পড়তেছেন বা আপনি কোন শ্রেণী, সেই হিসাবে আপনাকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই এখানে কারা কারা আছে। প্রথমেই আমরা যেটা দেখলাম পেলাম, মানে সাধারণ জনগণের জন্য যাদের বয়স 35-এর উপরে, কেবল তারাই এখানে নিবন্ধন করতে পারবেন। এখন কথা হচ্ছে, এখানে একটা প্রশ্ন আমি আগে থেকে ছুড়ে রাখি। আমাদের মধ্যে অনেকেই উদ্যোক্তা আছে যাদের বয়স 35-এর নিচে, কিন্তু তারা দেশের বাইরে যেতে হচ্ছে, তারা ব্যবসায়িক কাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বা যারা ই কমার্স বিজনেসের সাথে আছে তারা কিন্তু সরাসরি মানে মাঠে আছে। তাদের জন্য কিন্তু সরকার আলাদা করে কোনো ব্যবস্থা রাখছে কিনা আমি জানি না, বা সেটার জন্য কোনো পদ্ধতি বা সেখানে অন্য কোনো মানে অন্য কোনো ব্যবস্থা আছে কিনা সেটা আমি জানি না। তারপরে আমরা চলে আসি এইখানে পরবর্তীতে, যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য এই ব্যবস্থা সরকার রাখছে। হ্যাঁ, এটা রাখতে পারে সরকার। তো আমরা এটা একটু বড় করে দিই, দেখি বড় করে দিলে আমাদের জন্য একটু সুবিধা হয় পড়তে। তারপরে রাখতো দেখেন আপনি, এখানে আমরা দেখি মোটামুটি দেখেন মোটামুটি কী রাখছে একটু দেখে নিই। তারপর আছে স্বাস্থ্য এটা তো আমরা দেখলাম। অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযুদ্ধ ও বীরঙ্গনা, সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, রাষ্ট্র পরিচালনার নিমিত্তে অপরিহার্য কার্যালয়, সেটা হতে পারে সরকারি কোনো অফিস যারা আছে রেজিস্ট্রেড ওদের জন্য। বার কাউন্সিলের রেজিস্ট্রেড আইনজীবী, যারা বার কাউন্সিলভুক্ত রেজিস্ট্রেড আইনজীবী, তাদের জন্য একটা ব্যবস্থা রাখছে, একটা একটা ব্যবস্থা রাখছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যবস্থা রাখছে। তারপরে সরকারি গণমাধ্যমের কর্মীর জন্য কিছু একটা ব্যবস্থা, নির্বাচনের প্রতিনিধির জন্য ব্যবস্থা রাখছে। সিটি কর্পোরেশন ও পৌরসভার যারা সমক্ষ সারের কর্মকর্তা কর্মচারী, বলতে গেলে এটা যদিও এবার বলা হচ্ছে সিটি কর্পোরেশনের কর্মরত যারা আছে সবার জন্য এই ব্যবস্থা আছে। ধর্মীয় প্রতিনিধিগণ, এখন ধর্মীয় প্রতিনিধিগণ বলতে হচ্ছে এটা কি ইমাম বা অন্যান্য কিছু বোঝাচ্ছে কিনা, অথবা যারা ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ কাজ করে তাদেরকে বোঝাচ্ছে কিনা, এটা বিষয়টা হয়তো আরও ডিটেলস আছে, আমরা ওদিকে যাচ্ছি না। এবং যারা মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত, আঞ্জুমান মুফিদুল ইসলাম বা আদার যারা স্বেচ্ছাসেবী আছে তাদের জন্য। তারপরে আছে জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পয় নিষ্কাশন ও ফায়ার সার্ভিসের সমক্ষ সারির কর্মকর্তা এবং আদার যারা আছে তারা, রেল স্টেশন, বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে সরাসরি সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা ও উপজেলা সময়ে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী। এরপর আছে ব্যাংক কর্মকর্তা, ব্যাংক কর্মচারী, জাতীয় দলের খেলোয়াড়, চিকিৎসা ও
শিক্ষা বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রছাত্রী। এবং আরেকটা বিষয় আপনি দেখেন, বিশ্ববিদ্যালয়ে আবাসিকে যেসব ছাত্রছাত্রীরা থাকে তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা রাখছে। এখন কথা হচ্ছে গত 2 বছর মানে গত 1.5 বছর থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বন্ধ এবং প্রত্যেকটা আবাসিক হল বন্ধ। আচ্ছা, বুঝতে পারছি প্রত্যেকটা আবাসিক হল বন্ধ, যারা আবাসিক ছিল তারা নিবন্ধন করে টিকা দিতে পারবে, এটা মহৎ উদ্যোগ। এখন আমি এই এতগুলা এতগুলা মানে ইসের মধ্যে কোথাও দেখি নাই যে কোনো ব্যবসায়ী বা ক্ষুদ্র উদ্যোক্তা অথবা যারা ই কমার্স বিজনেস করে অথবা যারা ব্যবসার সাথে জড়িত অথবা যারা যে কোনো ব্যবসার সাথে, তাদের জন্য কোনো ব্যবস্থাই নাই। এখন প্রশ্ন হচ্ছে এই নাগরিক নিবন্ধন 35 বছর ও তার ঊর্ধ্বে, সেক্ষেত্রে হচ্ছে এই ব্যবসায়ী সবাই হয়েছে আমজনতা, তাদের বয়স হইতে হবে 35 বছরের উপরে, দেন তারা নিবন্ধন করতে পারবে এবং সেই অনুসারে তারা হয়তো টিকা পেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই সমাজে আপনি দেখবেন যারা মূলত উদ্যোক্তা বা যারা ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু খুব কম সময় ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। অনেককেই আমি দেখছি যারা এসএসসি পরীক্ষার পর থেকে ওই লেভেল থেকেই তারা ব্যবসা বাণিজ্য শুরু করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ব্যবসায়িক লাইফ যদি 10-12 বছরও হয়, কিন্তু তার আসলে বয়স কিন্তু অত হয় নাই, কিন্তু সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমের সাথে সে জড়িত আছে, সে সরকার আর্থিক লেনদেনের সাথে জড়িত। একটা বিষয় আমি আপনাদেরকে মনে করে দিই, সেটা আপনারা খুব ভালো করে দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে দেখেন, আমরা যারা ব্যবসায়ী আমরা কিন্তু প্রতি মাসে নট প্রতি বছর, প্রতি মাসে সরকারকে আমরা ব্যাট দিয়ে যাচ্ছি, ট্যাক্স দিচ্ছি। এবং প্রতি মাসের 10 তারিখের ভিতরে যদি আপনি ব্যাট বা ট্যাক্স ফাইল বা ব্যাট ফাইল যদি না ফিল আপ করে জমা না দেন, তাহলে সরকার কিন্তু আপনার জন্য 10,000 টাকা জরিমানা করতেছে। তার মানে আপনি 10 তারিখ বা 15 তারিখের ভিতরে মাস্ট ওই মাসের মানে পূর্বের মাসে যে লেনদেন করছেন তার ট্যাক্সের টাকা সরকারকে জমা দিতে হবে। দেখেন, এটা কিন্তু একেবারেই আমরা সবাই জানি। যখন ভ্যাটের এই যে বিষয়গুলো আসতেছে, অথবা যেহেতু আপনি নিবন্ধিত একজন সরকারি ব্যাট ট্যাক্স এবং ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ইনফরমেশন সরকারি ব্যাট অফিসে সেটা জমা আছে। ব্যাটের লোকজন কিন্তু এর পরের দিন আপনার অফিসে চলে আসতেছে, অথবা আপনাকে মেসেজে জানাই দিচ্ছে আপনি কিন্তু এই মাসের মানে গত মাসের ট্যাক্সটা রিটার্ন জমা দেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, রিটার্ন আমরা শূন্য রিটার্ন জমা দিই, কিন্তু শূন্য রিটার্নকে আদৌ জমা দেওয়া যায়? তার একটা প্রশ্ন আপনাদেরকে আমি ছড়িয়ে দিলাম, এটা আপনারা যারা ব্যবসায়ী তারা জানবেন। শূন্য রিটার্ন আসলে হয়তো কাগজ কলমে দেওয়া যাচ্ছে, কিন্তু তার বাইরেও অনেক কিছু খরচ থাকে। তার মানে আমি কিন্তু আপনাকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সরকারকে আমি আর্থিক যোগান দিয়ে যাচ্ছি। কিন্তু সরকার আমার জন্য কি করছে? প্রতি বছর আমার মতো যারা ব্যবসায়ী আছে কম বেশি সবাই মিলে আমরা যদি ব্যাটের যে ফর্মগুলো বা যে বাংলাদেশ ব্যবসায়ীদের থেকে কি পরিমাণ ব্যাট বা ট্যাক্স সরকার ইনকাম করতেছে তার যদি হিসাব করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই যে উদ্যোক্তা অথবা যে ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু সরকারে আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা রাখে নাই। দেখেন, আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, ছোটোখাটো ব্যবসা করি, আমার আন্ডারে 10 থেকে 15টা ছেলে কাজ করে বা 20টা ছেলে কাজ করে। তার তার এই পরিবারটা কিন্তু এই প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। এখন আমার যদি কিছু হয়ে যায়, তাহলে ওই পরিবারগুলোর কি হবে? হ্যাঁ, বলতে পারেন তারা অন্য কোথাও ব্যবসা, অন্য কোথাও চাকরি করতে পারে বা চাকরি পাবে, কিন্তু চাকরির বাজারটা কিন্তু এত সহজ না। তো এইভাবে যদি মনে করেন যে 5 লাখ বা 10 লাখ ব্যবসায়ী মারা যায়, তাইলে এরা যে পরিবারগুলোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে আসতেছে, তাদের কি হবে? সরকার কিন্তু আমাদের জন্য এই ব্যবস্থা রাখে নাই। তা আমার প্রশ্ন হচ্ছে, সরকারকে আমাদেরকে এই বিষয়টা ওনার আমলে নিয়ে ব্যবসায়ীদের জন্য কোনো পলিসি বা কোনো সংস্থা, যেমন আমাদের যারা আছে আমরা অনেকে থাকতে পারে, যেমন ব্যবসায়ীদের অনেক বড় বড় সংগঠন আছে, এফবিসিসি আছে, তারপরে কম্পিউটার সমিতি আছে, তারপরে বাদশা আছে, বা আদার যে প্রত্যেকটা ব্যবসায়ীদের কিন্তু একটা সংগঠন আছে, বিজিএম এর যারা আছে তাদের একটা সংগঠন আছে, সবারই কিন্তু কম বেশি সংগঠন আছে। হয়তো সংগঠনের মাধ্যমে দিতে পারে যে হ্যাঁ, আপনি যদি এই সংগঠনের মেম্বার হন তাহলে আপনি এই টিকাটা দিতে পারেন। অথবা আপনার আরও একটা সহজ পদ্ধতি আমি বলতে পারি, সেটা হচ্ছে যারা ব্যাড ট্যাক্স দিচ্ছে, তার মানে হচ্ছে গত 5 বছর থেকে অথবা গত 2 বছর অথবা 3 বছর যারা নিয়মিত ব্যাট এবং ট্যাক্স দিয়ে আসতেছে বকেয়া নেই, তাদের জন্য সরকার একটা ব্যবস্থা করতে পারতো। সেই ক্ষেত্রে তার ট্রেড লাইসেন্স থাকতে পারে, তার ব্যাট নিবন্ধন কাগজ সরকার যাচাই করে দেখতে পারে, এরপরে তার ট্যাক্সের কাগজ দেখতে পারে, দেখে অনলাইনে সেগুলো যাচাই করে তার জন্য একটা ব্যবস্থা করতে পারতো। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যারা আমরা ব্যবসায়ী আছি, সরকার আমাদের প্রতি অবশ্যই একটা ব্যবস্থা করবে এবং আমাদেরকে যাতে সহজে আমরা একটা ভ্যাকসিন দিতে পারি, সেই জন্য একটা ব্যবস্থা আমাদের জন্য করবে। দেখেন, আমরা যারা ব্যবসা করি, আমি গত প্রায় 12 থেকে 13 বছর বিজনেসের সাথে জড়িত, যদিও আমার বয়স 35 হয় নাই,
তাহলে আমি কিন্তু প্রতি বছরেই মানে 2বার 3বার করে দেশের বাইরে যাচ্ছে, কিন্তু এমন একটা সময় এসে দাঁড়াবে যে যাদের ভ্যাকসিন থাকবে না বা যারা ভ্যাকসিন দিবে না তারা দেশের বাইরে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের ব্যবসায়িকভাবে আমরা হ্যাম্পারিং হচ্ছি। তো প্লিজ, যদি সরকারি কোনো কর্মকর্তা বা কারো নজরে আসে আমার এই ভিডিওটা, প্লিজ আমাদেরকে এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আমরা আপনাদের কাছে হেল্প চাচ্ছি, যাতে এর মাধ্যমে আমরা অন্তত একটা নাগরিক সুবিধা পেতে পারি। আর এটা এমন না যে দোকানে গেলে আমি সেটা পাচ্ছি, টাকা দিয়ে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা আমার ভিডিওর কমেন্টস করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।